প্রজেক্ট ভিত্তিক সেটা জানতে হবে। সমস্যা ভিত্তিক, সমস্যা আসলে আমি মনে করি কি আমার একটা মানে থিওরি যে সবচেয়ে কঠিন কাজটা আপনি অলস বাচ্চাটাকে দিবেন, কারণ সে তো অলস, সে সবচেয়ে এটাকে চিন্তা করবে কিভাবে এটা সহজভাবে এটা কমপ্লিট করা যায়। ও বাইর করবে, চেষ্টা করবে সহজ করে করার জন্য, কারণ ও যে অলস, কঠিন কাজটা ওকে চাপাই দিবেন, আপনি তদারকি করবেন। তাহলে সমস্যা ভিত্তিক দিবেন, চ্যালেঞ্জ ভিত্তিক শিখন। চ্যালেঞ্জ, তোমাকে আমি চ্যালেঞ্জ দিলাম, তুমি বলতেছো তুমি এটা পেরেছো, ঠিক আছে আমি তোমাকে আরেকটা কাজ দিচ্ছি, তুমি এটা পারো কি না দেখি, দেখাও তো। তারপর প্রতিযোগিতামূলক শিখন, প্রতিযোগিতা দলের মধ্যে হতে পারে, সেটা এই দলে আমি 4 জনকে ঠিক করে দিছি, ওই দলে 4 জন, আরও ওর দলটা আগে পেরে গেল, কাজ কিন্তু একই হতে পারে। মনে করেন আপনি সেট অধ্যায়ের উপরে এই দলকে দিলেন, এই দলকে দিলেন না, আরেকটা দলকে আপনার সেট অধ্যায়ের উপরে কাজ দিলেন, ওর দল বিষয় একই, কারণ ওর দল আগে পেরে যাচ্ছে, কেন ও যদি ও চিন্তা করে যে ও তো আগে পেরে গেল কীভাবে পারলো। অবশ্যই এটা সহযোগিতামূলক এবং প্রতিযোগিতামূলক শিখনটা থাকতে হবে। অনুসন্ধান ভিত্তিক শিখন, অনুসন্ধান, আমাকে কি করতে হবে, অনুসন্ধান মানে কোনো কিছু বের করে আনতে হবে। তারপরে একক কাজ, জোড়ায় কাজ, দলীয় কাজ, সহপ্রণোদিত শিখনের সংমিশ্রণ, বিষয় নির্ভর না হয়ে প্রক্রিয়া প্রেক্ষাপট নির্ভর শিখন। বিষয় নির্ভর না হয়ে মানে কি, অধ্যায় আমরা কমপ্লিট করাইছি, বলা হয়েছে অধ্যায় থেকে প্রশ্ন আসবে না, ওইটার আলোকে বাহির থেকে প্রশ্ন আসবে। বিষয় নির্ভর না হয়ে, বিষয়টা আমি কি করলাম, সেট থেকে তো ম্যাডাম এইটা বলছে আসবে, যেমন সেটের মধ্যে আপনাদের আছে ইন্টারসেকশন, ইউনিয়ন, যে ম্যাডাম এগুলো আছে তাই না। এখন মাদার সেট, ইউনিভার্সাল সেট যেটা, এখন এই আলোকে আপনার বইয়ের মধ্যে আছে 1 থেকে 7 দেওয়া, আরেকটা আছে যে এ আর বি এরকম মানগুলো দেওয়া, 2, 4, 6 জোড় সংখ্যা, আর এগুলো আছে বিজোড় সংখ্যা, আপনি ওগুলো পাল্টাই দেন, 1 থেকে 7 না দিয়ে আপনি অন্য মানগুলো দেন ইউর মধ্যে, তারপরে এর মধ্যে অন্য মান দেন, এরকম করে বিভিন্ন রকমের মান পাল্টায় আসতে পারে। প্রেক্ষাপট নির্ভর শিখন, প্রেক্ষাপট মানে অর্থাৎ এটার আলোকে অন্যান্য প্রশ্ন সে করতে পারছে কি না, ওরকম শিখন পদ্ধতি আপনি দিবেন। অনলাইনে শিখনের ব্যবহার, অনলাইনেও তাকে জানতে হবে, নবম শ্রেণীর বাচ্চা অনলাইনে শিখনের ব্যবহার এরকম হতে পারে যে আজকে শিক্ষক একটা জিনিস দেখাইছে, হয়তো ওর লজ্জা পাচ্ছে, জিজ্ঞেস করে নাই, ম্যাডাম এটা কি আমি বুঝি নাই, অনেক বাচ্চা এরকম আছে, তখন সে বাসায় গিয়ে অনলাইনে ওটা সার্চ দিয়ে ওটা শিখে নিতে পারে। আপনি কিন্তু ওটা জিজ্ঞেস করার দায়িত্ব কার, পরের দিন আসছে তুমি বুঝেছো কি না, প্রতিটা বাচ্চাকে আপনি এটা করবেন। তারপর শিক্ষক নতুন অভিজ্ঞতা তৈরির ক্ষেত্রে এই প্রক্রিয়াগুলো বিবেচনা করতে পারেন। আপনাকে তার কী হতে হবে, পিছনে তাকে ঠেলতে হবে। আপনি যদি প্রত্যেকটা জিনিস, আপনার যদি কাজ দায়িত্ব আপনাকে না দেয়, আপনি কাজটা করবেন? আপনি যেখানেই যান, প্রতিষ্ঠান প্রধান বলেন, মা বাবা বলেন, বাবা ধর এটা একটু কাজটা করে আয়, প্রতিষ্ঠান প্রধান আপনাকে দায়িত্ব দিলে অবশ্যই আপনার দায়িত্বটা করতে হবে। স্টুডেন্টকে আপনি ওভাবে দায়িত্ব চাপাই দিবেন, দায়িত্ব কেউ নিতে চায় না, দায়িত্বটা চাপাই দিলে সে দায়িত্ব নিতে চাইবে। আচ্ছা, অভিজ্ঞতা ভিত্তিক শিখনকে ফলপ্রসূ করতে গণিত শিক্ষক শিক্ষার্থীদের জন্য সহায়তামূলক, একীভূত ও অন্তর্ভুক্তিমূলক শিখন পরিবেশ নিশ্চিত করবেন, যাতে শিক্ষার্থীদের মধ্যে শিখনের উদ্দীপনা সৃষ্টি হয়। আগ্রহ জাগাতে হবে, আগ্রহ যদি না জাগান ও কিন্তু পিছিয়ে পড়বে। তারপর শ্রেণী কক্ষের শিখন পরিবেশ হবে শিক্ষার্থী কেন্দ্রিক, গণতান্ত্রিক, সহযোগিতামূলক। এই প্রতিটি শিক্ষার্থীর সামাজিক সাংস্কৃতিক প্রেক্ষাপট, শিখন চাহিদা ও যোগ্যতা বিবেচনা নিয়ে শিক্ষাক্রমে আবর্তিত হতে হবে। জি, এর আগে একটা পয়েন্ট বলছিলেন যে একটা অভিজ্ঞতা থেকে একটা বাচ্চা 4টা ও দক্ষতা পাবে, একটা জ্ঞান, তারপর মূল্যবোধ, আর 2টা ছিল, হ্যাঁ, ওগুলো পাবে। তো আমি ওগুলো মানে কিভাবে ডিসাইড করবো, বা এই অধ্যায় থেকে আমি ওকে কি দিতে পারছি, সেটা কি কোনো মানে নির্দেশনা আছে এরকম যে এই চ্যাপ্টার থেকে আপনি ওকে এটা দিতে পারছেন, বা এই চ্যাপ্টার থেকে ওইটা শিখবে? আচ্ছা, এখন ওটা শিক্ষক কেন্দ্রিক, মানে শিক্ষক নিজেই ঠিক করবেন যে ওকে আমি
অভিজ্ঞতা জানার জন্য সেই সক্রিয় অংশগ্রহণটা আপনি দেখতে পারবেন, যেটা আমি চ্যাপ্টার মধ্যে বলছি, সক্রিয় অংশগ্রহণ করছে কিনা, অর্থাৎ সে কাজ করছে সক্রিয়ভাবে। এই দেখি এটা দেখাও, খাতা কলমে তাকে আপনার আমি কনসেন্ট্রেট কথা বলি না। আচ্ছা, আচ্ছা। এর আগে আরেকটা পয়েন্ট ছিল আপনার, যে একটা অভিজ্ঞতা থেকে সে আচ্ছা, জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ। জি, জ্ঞান বলতে কি, ও জ্ঞানটা অর্জন করছে কিনা, সেট সম্পর্কে কিছু পেরেছে কিনা, ওটা আপনার উপর নির্ভর করবে। তারপরও মূলত তারপর হচ্ছে দক্ষতা, সে কি কিছু করতে পারছে। জ্ঞানটা হচ্ছে তাকে সে সেট সম্পর্কে ধারণা জানে কিনা, ঠিক আছে, এটা হচ্ছে আপনার জ্ঞান। দক্ষতা, সে কি করতে পারছে। তার দৃষ্টিভঙ্গিটা কীরকম, সে কি এই দলের কাজ বাদ দিয়ে ওই দলে কি করতেছে ওইটা দেখতেছে, নাকি দুষ্টামি করার জন্য তার প্রিয় বন্ধু কোন জায়গায় বসছে তারটা ইয়ে করতেছে, তার দৃষ্টিভঙ্গিটা কোথায়। তারপর হচ্ছে মূল্যবোধটা আসলে আমরা সবাই শিখাতে হবে, অর্থাৎ দলের যে নেতা থাকবে, আমরা যা দলের প্রধান থাকবে, তার কমান্ড মানছে কিনা। গণিতের চ্যাপ্টার সেট থেকে আমি তাকে মূল্যবোধের কি শিখাতে পারি? আচ্ছা, সেট থেকে আপনি মূল্যবোধ যেটা শিখাতে পারেন, যে মূল্যবোধ কথাটা বলতে আমরা কি বুঝি, সে অন্যের কথা মানছে কিনা, আপনি কথা। তারপরে হচ্ছে টিচারদের কমান্ড মানছে কিনা, তারপরে অঙ্কের বিষয়গুলো যেগুলো দেখ, এই মূল্যবোধ বলতে এগুলো সে পারছে কিনা। তারপর হচ্ছে দলের মানে কাজগুলো মেনটেন করছে কিনা। মূল্যবোধ বলতে আপনার এগুলো যে কোনো অধ্যায়, প্রত্যেকটা অধ্যায়ের মূল্যবোধ সেম হবে। হ্যাঁ, বলো। এর উপরেই কি আমি পিআই না, আপনার চারোটার উপর নির্ভর করে আপনি দিবেন। হ্যাঁ হ্যাঁ, আমি একটার উপর নির্ভর করে তারপর আমি পিআই জি জি। মূল্যায়ন করব। হুম। আরেকটা প্রশ্ন ছিল, সেটা যদি দলগত কাজ করে, ধরেন আমি একটা দলে 4টা করে স্টুডেন্ট দিলাম, ওই 4টা স্টুডেন্টের মধ্যে 2টা স্টুডেন্ট আমার একটু দুর্বল, 2টা স্টুডেন্ট পারে, তো আমি যখন মূল্যায়ন করবো তখন দলগত ভিত্তিতে ধরেন কাজটা সঠিকভাবে 2টা স্টুডেন্ট করেছে। আর বাকি 2জন ধরেন ডিজাইন করলো বা হালকা হালকা কাজ করলো, যারা মানে মূল যে কাজটা আমি দেখছি সেটা ওরা পারতেছে না, বা ওরা সেটা বুঝে নেই, ওরা জাস্ট ওখান থেকে তুলে নিচ্ছে, যারা করতে পারছে তাদের থেকে সে তুলে নিচ্ছে, তো তখন আমি ওদের কীভাবে মূল্যায়ন করব? ওদের হচ্ছে প্রেজেন্টেশন করবে যখন, দলগত কাজটা কিন্তু শুধু দলগত কাজ করা নয়, আপনি ও কি করবে, ওর দলসহ পুরোটা এখানে আসবে, তাকে প্রেজেন্টেশন করতে হবে, এবং এক একজন এক একটা প্রেজেন্টেশন করবে। জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি, মূল্যবোধের 4টা অংশের আপনি যে কোনো একটা ওকে দিয়ে দিবেন, যদি পারে তারপর তাকে মূল্যায়ন করবেন। আমার এই ক্ষেত্রে আরেকটা প্রশ্ন হুম। হচ্ছে যে আপনারা ক্লাস কতক্ষণ সময় নেন? আমরা প্রথমটা হচ্ছে 40 মিনিট, তারপরগুলো 35 মিনিট। সবগুলো 35 জি। মিনিট। 35 মিনিটের মধ্যে আমার একটা ক্লাসে যদি 2 স্টুডেন্ট থাকে, তাহলে আমি 4জন করে যদি ভাগ করি, আমরা একটা 5জন করে 5টা দল হচ্ছে, তো এই 35 মিনিটের ভিতরে কি 5টা দল প্রেজেন্ট করা সম্ভব? না, আপনি তো একদিনে করতে পারবেন না তো। আলাদা আলাদা হ্যাঁ, আপনার দল বললাম না, ওটা আপনি বুঝাতে হবে, মানে 5টা দল আপনি একদিনে পরীক্ষা নেওয়া কখনোই সম্ভব না। আপনি আজকে 2টার দলের নিলেন, প্রেজেন্টেশনটা দেখলেন, ভিডিও করে রাখলেন, যেটা করা। এককভাবে প্রেজেন্টেশন নিতে পারেন, দলগতভাবে প্রেজেন্টেশন নিতে পারেন, জোড়ায়ও নিতে পারেন। যে দুর্বল তার কিন্তু তার প্রতি আপনার একটা সফট কর্নার থাকবে, মানে তার প্রতি একটা আলাদা সে তো ওর সাথে কাজটা করছে, তো 2জন পারলেও আপনি ওই 2জনের মোটে করে তাকে ওইভাবে করে মূল্যায়ন করবেন। ওটা আপনার একটু বিবেকটাও কাজ করতে হবে, আমি যেটা মনে করি, যে তো কাজটা করছে। আবার আচরণ, তার একটু আচরণ, এখন সে দুর্বল, দেখা যাচ্ছে তার আচরণ খুবই ভালো, আপনি আচরণগত দিক দিয়েও তো তাকে একটু দিতে পারেন। টিচাররা একটু মানে বাচ্চাদের প্রতি একটু হতে হবে, বলছে তো কোনোভাবেই চতুর্ভুজ দিবেন না, অপারক হলে দিবেন আর কি, মানে চতুর্ভুজ দিবেনই না তেমন। তাহলে মোটামুটি ওকে দলের মাধ্যমে উঠে আনবেন, তাহলে ঠিক আছে, ও 4জনকে 4টা কথা বলতে বলবেন। ও যদি একেবারেই কিছু না পারে, তখন আপনি হয়তো তাকে অন্যদেরকে ত্রিভুজ দিয়েছেন, তাকে আপনি বৃত্ত দেন, দলে অংশগ্রহণ করছে না, এই কারণে আর কি। উপস্থিত থাকাটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। উপস্থিত আছে কি না, এখন উপস্থিত নাই, কিছু নাই, সে পরীক্ষা পরবর্তীতে দিচ্ছে, তার প্রতি আপনি ওভাবে আপনি করতে পারেন। কারণ আপনাকে যে কোনো সময়, যেহেতু নতুন কারিকুলামের আপনার বাইরে থেকে আসবে, থানা শিক্ষা অফিস থেকে মানুষ আসতে পারে, আপনাকে কৈফিয়ত দিতে হবে, আপনাকে এগুলো রেডি করে রাখতে হবে, বিষয়গুলো যে কীভাবে আপনি এটা হ্যান্ডেল করবেন। বুঝতে পারছেন? তাহলে যে আপনি কেন মূল্যায়ন করেন নাই, কেন এই বাচ্চাটাকে এটা দিয়েছেন, কাউকে যদি যে জিজ্ঞেস করে, তখন ওই বাচ্চাটার সব খুঁটিনাটি আপনাকে বলতে হবে, যে আসলে ও এরকম এই কারণে আমি এটা করছি।
তো আপনার কাছে আনসারটা থাকতে হবে। আর কিছু? আচ্ছা, আমি শেষের পয়েন্টটা বলছি। গণিত বিষয়ের শেখন প্রক্রিয়ায় ধারাবাহিক ও গাঠনিক মূল্যায়ন প্রক্রিয়াসমূহের অগ্রাধিকার দেওয়া হয়েছে, কারণ এ ধরনের মূল্যায়ন শিক্ষার্থীদের শেখার সর্বাধিক সুযোগ প্রদান করে এবং সম্পূর্ণরূপে দক্ষতা বিকাশ করার সুযোগ দেয়। এই শিক্ষক সহায়িকায় বিভিন্ন ধাপে যে সকল গাঠনিক মূল্যায়ন প্রক্রিয়া নমুনা সংযুক্ত করা হয়েছে, আমরা আশা করছি এই নমুনাগুলো গণিত বিষয়ের মূল্যায়ন কার্যক্রমকে আরও শক্তিশালী করবে। আর আপনাদের যে এতটুকু হাতে কলমে কাজ এবং কিভাবে ইনপুট, এরপর পিআইবিআই করবেন, রেজাল্ট তৈরি করবেন নতুন ইয়ার আলোকে আমরা পরবর্তী ক্লাসে দিব। এখন গণিত বিষয়, জি বল। আচ্ছা, শিখনকালীন কাজ যেটা, এটা বলেছি, তারপর আমি এখানের ইয়েটা আপনাদের শোনাচ্ছি, তারপর আপনাদের জানা থাকলে আমাকে আবার বলবেন। শিখন অভিজ্ঞতার মধ্য দিয়ে শিক্ষার্থীদের নিয়ে যাওয়ার সময়, তাহলে এটা কীরকম? আপনি ক্লাসে পড়াচ্ছেন, বিষয় বুঝাই দিচ্ছেন, বাচ্চা সেগুলো টুকে নিচ্ছে কি না, আপনি এগুলো সবগুলো পয়েন্টে আসবে। কোনো বাচ্চা আছে যে কিছুই লেখে না, খাতা কলম খোলে নাই, তাহলে আপনার প্রথমে ব্যাগটাকে সবার পাশে রাখতে বলবেন, খাতা কলম খুলতে বলবেন, ডেট দিতে বলবেন, সিডাব্লিউ লিখতে বলবেন। কারণ এখনকার বাচ্চাগুলো একেবারেই অলস, ছোটো বাচ্চারা চেয়ে বেশি ভালো। তো আপনি এগুলো লিখতে বলবেন, পৃষ্ঠা নাম্বার লিখতে বলবেন, কোন কাজ করাচ্ছি সেটা লিখতে বলবেন, তাহলে তার ডকুমেন্ট থাকলো, আপনারও ডকুমেন্ট থাকলো, আমি আজকে এই কাজটা করাইছি, আপনি ওগুলো লিখতে বলবেন। লিখবে, লেখার পর আমি কি কাজ করাচ্ছি, পৃষ্ঠা নাম্বার লিখলে কিন্তু একটা আমি মনে করি যে তাহলে সে উল্টাই সাথে সাথে পেলো আমি কোন পৃষ্ঠার, এটা কোন পৃষ্ঠার অঙ্ক, কোন পৃষ্ঠার কাজ, ঠিক না? তাহলে সেক্ষেত্রে এই যে অর্জিত হয়ে নিয়মিত ফিডব্যাক প্রদানের মাধ্যমে শিখনে সহায়তা করার যে পদ্ধতি, তাই শিক্ষাকালীন মূল্যায়নের মাধ্যমে এখানে অভিহিত করা হয়েছে। ফিডব্যাক বলতে কি বুঝতেছি, আপনি একটা পড়া বুঝিয়ে দিয়েছেন, আপনি তার থেকে আবার জিজ্ঞেস করতেছেন, উনি বারবার প্রশ্ন করতেছেন, উনি প্রশ্ন করলো, উনি একটু করলো, অনেকে করছেন না, করেন, এটাই ফিডব্যাক। আপনি বুঝলেই না প্রশ্ন করবেন, প্রশ্ন করার সাহস থাকতে হবে। সে উত্তর দিতে পারুক বা না পারুক, কে? টিচার। সবসময় সবাই উত্তর দিতে পারবে বলে কথা নাই। ওই যে বললাম, ঠিক আছে বাবা আমি আজকে পারছি না, বা কালকে তোমাদের এই বুঝাই দিব, অসুবিধা নেই। প্রশ্ন করবে, ও যে যখন যে প্রশ্ন করবে তাকে থামাবেন না, প্রশ্ন করতে দিবেন, আপনারও জানা হবে তখন। আরে ও তো দেখি অনেক বাচ্চা আছে, অনেক ট্যালেন্ট বাচ্চা আছে, যেটা আপনিও ওর থেকে শিখতে পারবেন, ঠিক আছে? তো ফিডব্যাকটা হচ্ছে এরকম, ফিডব্যাক নিতে হবে আপনার। তারপর অর্থাৎ শিখনকালীন মূল্যায়ন হলো শিখন প্রক্রিয়ার সঙ্গে সন্নিবেশিত ধারাবাহিক মূল্যায়ন, যার উদ্দেশ্যে শিক্ষার্থী শিখন অবস্থা জেনে শিখনে কি করা, সহায়তা করা। এখন যে বাচ্চা বেশি পারতেছে আপনাকে তো আগে বেশি সহায়তা করতে হবে না, যে কম পারতেছে আপনি তার কাছে যান, ঘুরে ঘুরে তার কাজটা দেখেন। আর 4 জন বাচ্চা ভালো, ও 4 জন বাচ্চাকে আপনি ভাগ করে দিয়ে দেন, এই তোমাদের দলের দায়িত্ব কিন্তু তোমার, আমি কিন্তু তোমার থেকে দেখব, বুঝাইছ? তুমি না বুঝাইলে তুমি বুঝাই দাও। আপনি পাচ্ছেন না, কথা বেশি বলতে, গণিত ক্লাসে কথা বেশি বলতে হয়, আপনি হয়রান হয়ে গেছেন, আপনার বাচ্চাকে দিয়ে করার সমস্যা নেই। বোর্ডের কাজগুলো ক্যাপ্টেন ভাগ করে দেন, 1 থেকে 6 পর্যন্ত ক্যাপ্টেন নির্ণয় করে দেন। একটা অঙ্ক ও বুঝছে কি না, আপনি বুঝাই দিয়েছেন একটা অঙ্ক, আর একটা অঙ্ক দেন, ওই বাচ্চাকে করতে দেন, যে পারে। দেখবেন যে সবাই আস্তে আস্তে অল্প একটার আলোকে 8টা অঙ্ক দিচ্ছি, দেখি এই অঙ্কটা তুমি পারো কি না, আমি কি বুঝাতে পারতেছি। শিখনকালীন মূল্যায়নটা কীভাবে করবেন। আর যে বাচ্চা ভালো, সে তো তার তো আপনার নখদর্পণে আছে, ও ভালো, আপনি ওকে না দেখো ত্রিভুজ দিতে পারতেছেন, তাই না? আর যারা দুর্বল তাদেরকে ওদের মাধ্যমে আপনি নিজে ঘুরে ঘুরে সহায়তা করে আপনি মূল্যায়নটা করতে পারেন। আবার মনে করেন আপনি একটা চ্যাপ্টার করাইছেন, ও তখন পারছে, পরবর্তীতে পারছে না, ওটা আপনার মাথায় রাখতে হবে, হয়তো এখন ভুলে গেছে, ঠিক আছে তুমি আবার একটু ভালো করে দেখে আসিও, আগামীকালকে তোমার মূল্যায়ন করা হবে এই চ্যাপ্টারের উপর, আপনার বলে দেন, সমস্যা নেই। কিছু কিছু ক্ষেত্রে এই মূল্যায়নের তথ্য ও উপাত্ত যোগ্যতার বা পারদর্শিতার লক্ষ্যমাত্রা অর্জনের প্রমাণ দেয়। এই কারণে শ্রেণী কার্যক্রম পরিচালনার সময় শিক্ষার্থীদেরকে যেসব কাজ বা অভিজ্ঞতা
বা কার্যক্রম করানো হবে সেগুলো অবশ্যই শিক্ষককে নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে, ঘুরে ঘুরে দেখতে হবে। শিক্ষার্থীর উন্নয়নের জন্য পরামর্শ, উৎসাহ প্রদানের জন্য মন্তব্য করতে হবে এবং এগুলো প্রমাণাদি সংরক্ষণ করতে হবে। আমরা যেটা কাজ করিয়েছি আমি আমার ক্লাসে, দেখা যাচ্ছে আপনার কিছু কথা লিখছে, তারপর একটা বক্স দিয়েছে, তারপরে বক্সের কাজটা সে করছে উপরের পাটটা পরে, এরপরে দিছে মাথা খাটাও। ঠিক না ম্যাম? মাথা খাটাও কথাটা আছে না? মাথা খাটাও কি বাচ্চাদেরকে মাথা খাটাতে বলতেছে। আবার মাথা খাটানোর সময় ওখানে একটা সিম্বল দিয়েছে, চুলটুলগুলো একেবারে এলোমেলো হয়ে উপরের দিকে উঠে গেছে, বুঝছেন? তা আমি এটা বলে দেখো, চিন্তা করতে গিয়ে তোমাদের যে ব্রেনে ইয়া হচ্ছে, এটা কি সুন্দর করে তোমাদের বইয়ের মধ্যে পর্যন্ত এটা দেখা দিছে, মানে একটু হাসির মাধ্যমে একটু ইয়া করা আর কি। দেখো তো তোমরাও মাথা কাটাও, তোমাদের চুল এলোমেলো হয়ে যাক, সমস্যা নাই, ঠিক আছে? বা ছেলে দেখে মেয়েরা তো স্বাভাবিক ভাইয়া দেয়, তো ওভাবে করে আপনি ওই মাথা কাটাও কাজটা করান। হ্যাঁ, সেটা তো করে। আমার যখন অনেকের স্বভাব, এক একজনের এক এক রকম স্বভাব, দেখবেন কিছু পাচ্ছে না, কেউ খালি এরকম এরকম করে, কেন আসতেছে না মাথায়, তো এক একজনের ভঙ্গিমা এক এক রকম। হ্যাঁ, তো ওটা আচ্ছা, না না না, মানে ওটা বিষয়টা বইতে ওভাবে দেখাচ্ছে যে মানে মাথা চুল টুল একটু এলোমেলো হয়ে গেছে, ইয়ে হয়ে গেছে, চিন্তা করতে বসছে, মাথা খাটাতে বসছে, তো মাথাটাকে ওভাবে দেখাচ্ছে আর কি। হ্যাঁ, বইয়ের মধ্যে দিছে। হ্যাঁ স্যার। তারপর উৎসাহ প্রদান করতে বসে, এই মূল্যায়ন পুরো শিক্ষা বছরব্যাপী শিখন শেখানো প্রক্রিয়ায় অংশ হিসেবে চলমান থাকবে। আপনার প্রশ্ন? এই যে শিক্ষক শেখানোর প্রক্রিয়া, আমি এই জিনিসটা ভাবছিলাম যে আমরা ক্লাস কিভাবে নিব বা আমরা শিখন কিভাবে পদ্ধতিটা করবো সেটা বুঝতে, কিন্তু শিখন শেখন এই দুটো শব্দ আমাদের কাছে নতুন। এই আচ্ছা আচ্ছা, পদ্ধতি সম্পর্কে আমাদের জানা। সালমানটা ঠিক ঠিক। এদিকে থাকবে। আচ্ছা, আপনি যদি সেট অধ্যায় হয় তাহলে সেটের মধ্যে আপনি এটা আগে বুঝাছেন, এখন জিজ্ঞাসা করলেন বাচ্চাদেরকে এটাকে নাম কি, বিলংস টু অথবা অ্যাবসেলন্ট, বিলংস টু অথবা অ্যাবসেলন্ট দুটোই শিখাতে পারেন। তারপর আচ্ছা, এটা তো তোমরা এটা বললা, বাচ্চারা বললো, কেউ বললো কি বললো না আরেকজন, ওই যে বোকা যেটা, আপনি তাকে যাই জিজ্ঞেস করবেন, দেখি বলো তো এটা কি। আচ্ছা, এরপরে দেখো, আমি দেখো তো এটা দিলাম, এটা কি হবে জিজ্ঞাসা করলেন। এরপর আমি যখন বড় হাতের ইউ দিয়ে এভাবে দিব, বলো তো এটা কি, এটা হচ্ছে ইউনিভার্সাল সেট। এটা আপনাকে কিন্তু আগে পড়াইছেন, আপনি মূল্যায়নটা শিক্ষণকারীর মূল্যায়ন করতেছেন, এখন খেয়াল করেন, বলো তো এটা কি। তাহলে এখানে কি কি থাকতে পারে, আপনি ও বললো ম্যাডাম, এক যে ভালো বাচ্চা সে বললো, ও বলার পর ওকে বসাই দিয়ে আপনার আরেকটা ইয়া, ও তো বলছে কি তুই পারিস কিনা বলতো, এখন ও যদি তখন পেরে যায় আপনি তখন আপনার মূল্যায়ন করতে পারেন, কারণ বোকাদেরকে এভাবে উঠাতে হবে। তারপর সে এটা বললো, এরপর আপনার আরও সিম্বল যেগুলো যেগুলো আছে আপনার, ঠিক আছে, এই যে এই চিহ্নটা এটা কি, মনে করেন আমি এখানে এক্স দিলাম, এখানে 5 দিলাম, তাহলে কি হতে পারে এটা, অর্থাৎ এক্সের মানগুলো ও যদি বলতে পারে যে এক্সের যে মানগুলো আছে সেই মানটা কেউ বলবে যে 5-এর সমান, যদি সমান বলে তাহলে এটা সঠিক, আর যদি বলে যে কী ব্যাপার, তাহলে তখন আপনি ব্যর্থতা প্রমাণিত হবে, যদি বাচ্চা না পারে, যে আপনি তখন হয়তো ভালো করে বুঝাতে পারেন নাই, বা আপনি বুঝাইছেন ওই বাচ্চা তখন ক্লাসে আসেনি, তখন আপনাকে ওর প্রতি পদক্ষেপ, আচ্ছা ঠিক আছে, তখন আপনার তারপরও ঠান্ডা মাথায় তাকে এটা বুঝাই দিবেন, পরবর্তীতে তোমার মূল্যায়নটা নেওয়া হবে। হ্যাঁ, আপনার দলীয় কাজও দিতে পারেন, 4 নম্বর অঙ্কটা দিতে পারেন, 4 নম্বর অঙ্কটা তো আপনার সম্পূর্ণ একটা সত্যতা যাচাই করা, ওগুলো দিতে পারেন, চিত্র এঁকে দেখাতে বলতে পারেন, ঠিক আছে, সেট কাকে বলে দিতে পারেন, কারণ একক আমরা আগে তো আমাদের এমসিকিউ স্টাইলে আসতো, এখন এমসিকিউ স্টাইলে আসবে না, এখন আসবে একক উত্তর, অর্থাৎ সেট কাকে বলে, সেট কে আবিষ্কার করে, চিত্র কে আবিষ্কার করে, ঠিক আছে, এরকম করে আপনার প্রশ্নগুলো আসতে পারে, ওর উত্তর লিখবে, এক কথায় উত্তর লিখবে, ঠিক আছে। আর বুঝাতে হবে, আমি কি অঙ্কের মধ্যে দেখাতে হবে ম্যাডাম, গণিতে আপনি যদি ত্রিকোণমিতি যান তাহলে ওটার জন্য আপনার আরেক রকম পদক্ষেপ হবে, ওটা আপনি
মূল বিষয়টা আনতে হবে আপনাকে। পিথাগোরাসের উপপাদ্য সূত্রটা আনতে হবে, চিত্রটা বাচ্চাদের চিনাতে হবে যে আমি যদি কোণ এখানে দিই তাহলে লম্ব কোণটা হবে, আমি যদি কোণ এই সাইডে দিই তাহলে লম্ব কোণটা হবে। ওদেরকে লম্বই তো এটা ব্যতিক্রম যে কোণ সংলগ্ন আপনার সংজ্ঞাগুলো শিখাবেন। কোণ সংলগ্ন বিপরীত বাহুকে আমরা কি বলি? লম্ব বলি। ওভাবে করে আপনি বুঝালে ও যদি বুঝে যায় আপনি যে কোনো অঙ্ক দিলে পারবে। আর কিছু গণিত বিষয়ে আর কোনো তথ্য? আর সামষ্টিক মূল্যায়ন বর্তমানে চলছে, এটা আমরা দেওয়ার পর আপনাদেরকে দেখাই দিব, কারণ মূল্যায়নটা তো এখনও পরীক্ষা শেষ হলে চলবে। তার আগে আপনাদেরকে আমরা শিখুন পারলিন কীভাবে দেওয়া হবে কালকে স্যার আপনি আপনার পাল্লা ইয়াটা নিয়ে এসেন, তাহলে ইনপুট কীভাবে দিবেন দেখাই দিবেন। আর কোনো প্রশ্ন আছে গণিত বিষয়ে ম্যাডাম? আচ্ছা।